আমাদের মনে রাখতে হবে যে শ্রমিকদের মজুরি সংক্রান্ত দাবি কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় না। মালিকেরাও শ্রমিকদের মা বাবা নন। মজুরি, যথাযথ মজুরি, এটা হচ্ছে শ্রমিকদের প্রাপ্য। কোনো শ্রমিক 10, 12, 14 ঘন্টা কাজ করে এখন যে মজুরি পাচ্ছেন সেটা স্বাভাবিক আয় নয়। 8 ঘন্টা কাজ করেই তার বাঁচার মতো মজুরি পাওয়ার কথা। এক ব্যক্তির যা আয় করার কথা তা যদি পরিবারের 2-3 জনের আয় দিয়েও পূরণ না হয় তাহলে তা খুবই অস্বাভাবিক এবং অযৌক্তিক পরিস্থিতি। সেটাই এই গত 15 বছরের স্বৈরশাসনের সময় চলেছে এবং এখনও তার পরিবর্তনের কোনো সূচনা হয় নাই। যার পরিবর্তন অবশ্যই হতে হবে। শুধু একটি খাত নয়, জাতীয় পর্যায়ে ন্যূনতম মজুরি হতে হবে বাঁচার মতো। সংগঠন, মত প্রকাশ ও ভোটাধিকারের মতো এই বাঁচার মতো মজুরিও হচ্ছে সর্বজনের একটা গণতান্ত্রিক অধিকার। এটা আমাদের মনে রাখতে হবে। এই অধিকারের দাবি জানাতে গিয়ে জীবন যাবে, জখম হবে, জুলুমের শিকার হবে শ্রমিক, এটা কখনোই হতে পারে না। এর অবসান দরকার এবং তার জন্য এসব ঘটনার যে দায় দায়িত্ব এবং এর যে করণীয় সেটা আমাদের নির্ধারণ করা দরকার। সেই কাজ করার লক্ষ্য নিয়েই আমরা এই গণতদন্ত কমিটি গঠন করেছিলাম। গণতদন্ত কমিটির অনুসন্ধানের মধ্য দিয়ে বিভিন্ন প্রাপ্ত তথ্য, বিভিন্ন ব্যক্তির ভাষ্য, দলিলপত্র, সংবাদপত্র, রিপোর্ট, সাক্ষাৎকার সবকিছু পর্যালোচনা করে আমরা এই মতো সিদ্ধান্তে এসেছি যে 1. মজুরি এবং কারখানায় নানাবিধ অন্যায় অবিচারে শ্রমিকদের ক্ষুব্ধ হবার যথেষ্ট কারণ আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সিদ্ধান্ত। মজুরি এবং কারখানায় নানাবিধ অন্যায় অবিচারে শ্রমিকদের ক্ষুব্ধ হবার যথেষ্ট কারণ আছে। 2. কিন্তু এই বিষয়ে যথাযথভাবে নিজেদের মত ও অভিযোগ জানানোর জন্য সংগঠন বা স্বাধীন ট্রেড ইউনিয়ন নাই। এগুলো করার পথে পর্বত প্রমাণ বাধা সৃষ্টি করে রাখা আছে। 3. মালিকদের স্বার্থ রক্ষা ছাড়া শিল্প পুলিশের আর কোনো ভূমিকা দেখা যায় না। মালিক নিয়োজিত সন্ত্রাসী বাহিনীর সাথে রাষ্ট্রীয় বাহিনীও শ্রমিকদের উপর আক্রমণাত্মক ভূমিকাই পালন করে। প্রশাসনকেও আমরা একই ভূমিকাই দেখি। 4. আলোচ্য শ্রমিক হতাহতের ঘটনায় প্রধান দায় আমরা পাচ্ছি রাষ্ট্রের প্রশাসন, পুলিশ ও মালিক পক্ষের। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গত জুলাই 2024-এ শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ সহ সরকারি বাহিনীগুলোর নৃশংসতা তাই বিচ্ছিন্ন ঘটনা নয় বা নতুন কোনো ঘটনা নয়। শিক্ষার্থী গণ অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই সময় পুলিশ কিংবা অন্যান্য বাহিনীগুলোর আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। কিন্তু বিদ্যমান আইন, বিধিবিধান এবং রাষ্ট্রের ভূমিকার পরিবর্তন না হলে রাষ্ট্রীয় নৃশংসতার অবসান হবে না। সেটার লক্ষণও আমরা দেখতে পাচ্ছি। বর্তমান বিষয়ে সামগ্রিক তদন্তের পরিপ্রেক্ষিতে যেসব বিষয়ে পরিবর্তন আবশ্যক সেগুলো চিহ্নিত করে নিচে আমরা একটা সুপারিশমালা উপস্থাপন করছি। গত কয়েক মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রীয় নৃশংসতা, পুলিশ সহ রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা পর্যালোচনা ও পরিবর্তনের যে তাগিদ উপস্থিত করেছে এই গণতদন্ত কমিটির সুপারিশমালা, সেই পরিপ্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক বলে আমরা মনে করি। সুপারিশমালার মধ্যে আমরা 9টা সুপারিশ উপস্থিত করেছি এই তদন্ত থেকে। 1 নম্বর, শ্রমিক হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এত মাস হয়েছে, তার কোনো মামলাও হয় নাই, তদন্ত হয়নি, কিছুই হয়নি, সেটা করতে হবে। সেটা হলো 1 নম্বর। 2 নম্বর, পুলিশ ও তৎকালীন সরকারি দলের সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের উপর হামলা করেছে, গুলি করে হতাহত করেছে, তারপরে আবার সেই শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়ে আটক করেছে, নির্যাতন করেছে। হয়রানি এখনও অব্যাহত আছে। অবিলম্বে সবাইকে ক্ষতিপূরণ দিয়ে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 3, প্রচলিত আইন ভঙ্গ করে কোনো পুলিশ যদি কাউকে খুন কিংবা জখম করে তাহলে ব্যক্তি পুলিশের সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও তার দায়িত্ব নিতে হবে। 4, আমরা বরাবর দেখছি শিল্প পুলিশ তার ঘোষিত অবস্থান অনুযায়ী মালিক পক্ষের লাঠিয়াল বাহিনী হিসেবে ভূমিকা পালন করে, যা শিল্প পরিবেশ ক্ষুণ্ণ করে এবং শিল্পাঙ্গনে অনাস্থা ও অনিশ্চয়তা তৈরি করে। সেজন্য শিল্পের স্বার্থে এই বাহিনী অবশ্যই বিলুপ্ত করতে হবে। 5, সাধারণভাবে পুলিশ যে রাষ্ট্রীয় বাহিনী হবার বদলে
ক্ষমতাবান ব্যক্তি ও গোষ্ঠীর ব্যক্তিগত বাহিনী হিসাবে কাজ করে কিংবা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে শ্রমজীবী মানুষের উপর নির্যাতন চালায়, তার কারণ এর গঠন ও নিয়োগ প্রক্রিয়া। আমলা নির্ভর বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করে পুলিশ কমিশন গঠন করতে হবে। কমিশনে নাগরিকদের সংশ্লিষ্ট করে নতুনভাবে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। আমরা জানি যে এই পুলিশ নিয়োগের ক্ষেত্রেও, যে পুলিশের কাজ হচ্ছে আইন রক্ষা করা, সেই পুলিশ নিয়োগের ক্ষেত্রেও বেআইনি নিয়োগ বাণিজ্য একটা ভয়ঙ্কর ব্যাপার। একেবারে পুলিশ প্রশাসনের উচ্চতর পর্যায় পর্যন্ত এই নিয়োগ বাণিজ্যের 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি এগুলির কাহিনী আমরা শুনি। তা একজন পুলিশের নিয়োগ যদি হয় 50 লাখ টাকা দিয়ে, তার যদি নিয়োগ নিতে হয়, তাহলে তো তার নিয়োগ পাওয়ার পরে তো তার এই টাকাটা তুলতে হবে, এবং এই টাকাটা তোলার জন্যই তাকে বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন, আটক বাণিজ্য এগুলোর মধ্যে তাকে যেতে হয়। সুতরাং পুরো নিয়োগ প্রক্রিয়া জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করে, একটা নাগরিকদের সংশ্লিষ্ট করে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। 6, মজুরি নির্ধারণ, শ্রমিকদের মজুরি নির্ধারণ ও নির্দিষ্ট মেয়াদে তার পুনর্বিন্যাস করার গ্রহণযোগ্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যাতে মজুরি নিয়ে আন্দোলনে শ্রমিকদের রাস্তায় নামতে না হয়। কিছুদিন পর পরই যে রাস্তায় নামতে হয়, সেটার বাধ্যবাধকতা যেন না থাকে। মজুরি বকেয়া রাখা, জালিয়াতি, প্রতারণা এগুলো বন্ধ করতে হবে। 7, কারখানায় সুস্থ কর্মপরিবেশ এবং সকল শ্রমিকের সংগঠনের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের সংগঠনের অধিকার বাধাগ্রস্ত করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে। যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন করে সকল কারখানায় তা বাস্তবায়ন করতে হবে। 8, বাংলাদেশে কার্যকর শ্রম আদালত নেই। শ্রম আদালত বলে আমরা যেটা দেখি, এগুলো হচ্ছে একটা সম্পূর্ণ প্রহসনের মতো। এই শ্রম আদালতে শ্রমিকের স্বার্থ রক্ষা কিংবা শ্রমিকের বিরুদ্ধে কোনো অন্যায়ের বিচার পাওয়া, এটা একটা অসম্ভব ব্যাপার। সেই জন্য আমরা বলছি যে শ্রম আদালত আছে তার সংখ্যা বাড়াতে হবে এবং শ্রমিকদের সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনে শ্রমিকদের প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে হবে। এবং 9, শ্রমিক হতাহতের ক্ষতিপূরণ বর্তমানে যেভাবে নির্ধারণ করা হয় তা একেবারে অগ্রহণযোগ্য এবং অপমানজনক। ক্ষতিপূরণ এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে হতাহতের জীবনের জন্য তা যথেষ্ট হয় এবং একই সঙ্গে তা যাতে অপরাধীর জন্য যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারে।